তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জটিল সংখ্যা নিয়ে। ঠিক আছে? তো জটিল সংখ্যা জিনিসটা আসলে কি? তো জটিল সংখ্যা কি সেটা বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা কি। ঠিক আছে? তো এখন একটা জিনিস তোমরা খেয়াল করো। ঠিক আছে? আহ, মানুষ আহ, আমরা প্রথমে বাস্তব সংখ্যা কি সেটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? তো আমাদের আলোচনা শুরু হবে স্বাভাবিক সংখ্যা দিয়ে। 1, 2, 3, 4। তো এই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? এখন দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলে অবশ্যই সবসময় স্বাভাবিক সংখ্যাই পাওয়া যায়। কিন্তু দুটো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে কি সবসময় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়? যেমন 5-6 অথবা 5-5। তো এইটা করতে গিয়ে বেসিক্যালি আমরা আহ, শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কনসেপ্টটা আনবো। ঠিক আছে? তো এখন একটা জিনিস তোমরা খেয়াল করো। ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে গণিতের মধ্যে কিন্তু সমীকরণ সমাধান সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ঠিক আছে? এখন এক্স প্লাস এন ইকুয়াল টু জিরো, যেখানে এন একটা পূর্ণ সংখ্যা। তো এই তো এই জাতীয় সমীকরণের সমাধান অবশ্যই সবসময় একটি পূর্ণ সংখ্যাই হবে। ঠিক আছে? কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো তো, এম এক্স প্লাস এন ইকুয়াল টু জিরো, এইটার সমাধান কি সবসময় পূর্ণ সংখ্যা হবে? এখানে ধরি এটা এম পূর্ণ সংখ্যা এবং এন পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তো এইটার সমাধান কি সবসময় পূর্ণ সংখ্যা হবে? উত্তর হলো না, এটার সমাধান সবসময় পূর্ণ সংখ্যা হতে পারবে না। যেমন 2x+3 ইকুয়াল টু জিরো, কোনো পূর্ণ সংখ্যা দিয়ে এই সমীকরণটি সমাধান করা যায় না। তো এখান থেকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আসবো সেটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা মূলদ ভগ্নাংশ, অর্থাৎ এম বাই এন, যেখানে এম পূর্ণ সংখ্যা এবং এনও পূর্ণ সংখ্যা, এই আকারের সংখ্যাগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। তো এখন মূলদ সংখ্যার দিয়েও আসলে সব ধরনের সমীকরণ সমাধান করা যায় না। যেমন x² - 2 ইকুয়াল টু জিরো, এই সমীকরণের সমাধান তুমি কোনো মূলদ সংখ্যা দিয়ে করতে পারবে না। এখান থেকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আসবো সেটা হলো অমূলদ সংখ্যা। যেমন স্কোয়ার রুট অফ 2, এইটা একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে এম বাই এন আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। তো এখন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুইটা মিলে হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার সেটকে 8 দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? কিন্তু এখন সমস্যা হচ্ছে গিয়ে x² + 1 ইকুয়াল টু জিরো। এখন দেখা যাচ্ছে এই সমীকরণটার সমাধানও কোনো বাস্তব সংখ্যা দিয়ে করা যাচ্ছে না। তো তো এখন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বাস্তবে কি এমন কোনো সংখ্যা এক্সিস্ট করে যে সংখ্যাকে বর্গ করলে অ্যান্সার -1 আসবে? আম, বাস্তবে কিন্তু এরকম কোনো সংখ্যা এক্সিস্ট করে না। ঠিক আছে? কিন্তু গণিতে আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। গণিতে আমরা যা খুশি তাই ধরে নিতে পারি। আমরা এমনকি এইটাও ধরে নিতে পারি যে এমন একটা সংখ্যা এক্সিস্ট করে যে সংখ্যাকে বর্গ করলে অ্যান্সার -1 আসবে। ঠিক আছে? তো এবং সেই সংখ্যাটাকে আমরা কখনোই বাস্তব সংখ্যা বলবো না, সেই সংখ্যাটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? তো আমরা ধরি i² = -1। তো গণিতে আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি, তাই ধরে নিলাম যে i² = -1। তো এখন আইকে আমরা কখনোই বাস্তব সংখ্যা বলবো না, তাই আইকে আমরা নাম দেব কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? এখন তাই বলো তো, -25 এইটার বর্গমূল কী হবে? এইটার বর্গমূল হবে অনেকটা এইরকম, -25 = -1 গুণন 25 ইকাল টু √(-1 গুণন √(25)। কারণ √(-1) মানে i আর √(25) মানে হলো 5, তাহলে উত্তর হচ্ছে গিয়ে 5i। ঠিক আছে? অর্থাৎ একটি
বাস্তব সংখ্যার সাথে আইকে গুণ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাকেও আমরা একটা কাল্পনিক সংখ্যা বলবো। কিন্তু একটা কাল্পনিক সংখ্যার সাথে একটি বাস্তব সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাকে আমরা বলবো জটিল সংখ্যা। ঠিক আছে, যেমন 5 একটি বাস্তব সংখ্যা, যে 6i হচ্ছে কি একটি কাল্পনিক সংখ্যা, অর্থাৎ i এর সাথে যে কোনো বাস্তব সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। যেমন 5 বাস্তব, 6i কাল্পনিক, এই দুইটা যোগফলকে আমরা বলবো জটিল সংখ্যা। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা জটিল সংখ্যা বুঝলাম যে কোনো জটিল সংখ্যা জেডকে এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায়, যেখানে এক্স হচ্ছে কি বাস্তব সংখ্যা, ওয়াইও হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবং অবশ্যই আই মানে হলো স্কোয়ার রুট অফ -1, এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন বলতো মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আমরা সকলে জানি যে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু হবে আই স্কোয়ার ইকুয়াল টু -1। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা পরের পৃষ্ঠায় যাব। আচ্ছা, এখন বলো তো, এখন তোমাদের একটা মজার জিনিস দেখি। ঠিক আছে, এটা হলো 5 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 25 ইকুয়াল টু -5 গুণন -5 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -5 গুণন স্কোয়ার রুট অফ -5 ইকুয়াল টু, এখন বলতো স্কোয়ার রুট অফ -5 ইকুয়াল টু কত? এখানে কিন্তু আমরা অবশ্যই এটা ভুল করছি, ভুলটা কি সেটা একটু পরে বলতেছি। ঠিক আছে, স্কোয়ার রুট -5 ইকুয়াল টু -1 গুণন 5-এর স্কোয়ার রুট ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -1 গুণন স্কোয়ার রুট অফ 5 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 5i। ঠিক আছে, তো এখানে স্কোয়ার রুট অফ 5i বসাই দিই গুণন স্কোয়ার রুট অফ 5i, অ্যান্সার আসতেছে -5। তার মানে 5 ইকুয়াল টু -5, এটা অবশ্যই ভুল। তার মানে আমরা এখানে কিছু একটা ভুল করছি। তো তোমরা কি বলতে পারবা যে আমরা কি ভুল করছি? এক্ষেত্রে উত্তরটা হচ্ছে কি এরকম, আমাদের যদি দেওয়া হয় যে স্কোয়ার রুট অফ এক্স গুণন ওয়াই, ঠিক আছে, এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে উভয় যদি ঋণাত্মক সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ভাঙিয়ে লিখতে পারবো না। এইটা সত্যি হবে যদি এবং কেবল যদি এক্স ও ওয়াইয়ের মধ্যে কমপক্ষে একটা ধনাত্মক সংখ্যা হয়। উভয় যদি ঋণাত্মক সংখ্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা আর খাটবে না। যদি খাটে সেক্ষেত্রে এমন একটা আজব উত্তর আমরা পাবো যেটা অবশ্যই ভুল। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমরা জানি যে আই ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -1। ঠিক আছে, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কত? -1। আই কিউব ইকুয়াল টু কত? আই কিউব ইকুয়াল টু আই স্কোয়ার গুণন আই। আই স্কোয়ার মানে হচ্ছে গিয়ে -1 আর আই এর মানে হচ্ছে গিয়ে স্কোয়ার রুট অফ -1 ইকুয়াল টু স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ -1। আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আই স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে গিয়ে -1 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1। তো এখন আবার দেখো তো, আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? ইকুয়াল টু আই টু দি পাওয়ার 4 গুণন আই। আমরা দেখেছি যে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, তাহলে উত্তর হবে আই। তার মানে কিন্তু জিনিসটা রিপিট হইতেছে। ঠিক আছে, অর্থাৎ 4 ধাপ পরপর করে রিপিট হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আই ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -1, আই টু দি পাওয়ার অফ 5 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -1, আই টু দি পাওয়ার অফ 9 ইকুয়াল টুও হবে স্কোয়ার রুট অফ -1, অর্থাৎ 4 ধাপ পরপর করে রিপিট হবে। একই রকমভাবে আই স্কোয়ার ইকুয়াল টু -1, আই টু দি পাওয়ার অফ 6 ইকুয়াল টু -1, আই টু দি পাওয়ার অফ 10 ইকুয়াল টু -1। এখানেও 4 ধাপ পরপর করে রিপিট হবে। ঠিক আছে, এইভাবে আই কিউব ইকুয়াল টু মাইনাস স্কোয়ার রুট অফ -1, আই টু দি পাওয়ার অফ 7 ইকুয়াল টু মাইনাস স্কোয়ার রুট অফ -1, এইভাবে রিপিট হবে। এইভাবে আই টু দি পাওয়ার অফ 4, আই টু দি পাওয়ার অফ 8, আই টু দি পাওয়ার অফ 12 ইকুয়াল টু 1, এইভাবে রিপিট হতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ 4 ধাপ পরপর করে আমাদের
রিপিট হবে। দেখা যায়। ওকে।